নমস্কার বন্ধুরা, তোমাদের সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমুদ্রের যে বউ হয়েছে সেই মেয়েটাকে শায়েস্তা করার জন্য তো সবাই ওকে রান্নাঘরে নিয়ে গেছে, তাকে দিয়ে রান্নাও করাচ্ছে। সেখানে ঝিনুক চিরকুট সবাই আছে, সবাই ব্যাপারটার মজা নিচ্ছে। বাইরে সমুদ্র দাঁড়িয়ে কিন্তু সবটা দেখছে। সমুদ্র পুরো মনমরা, আর ওদিকে ঝিনুকেরও একই অবস্থা। কিন্তু ঝিনুক তার দিদি জামাইবাবু যাতে কোনো কষ্ট না পায় তার জন্য সবার সামনে হাসি মুখে আছে। সমুদ্র মনে মনে বলছে, আমি তোমাকে তো এইভাবে হাসি খুশি দেখতে চেয়েছিলাম, রাখতেও চেয়েছিলাম ঝিনুক, কিন্তু সেটা সম্ভব হলো না। এইভাবেই সমুদ্র চুপচাপ, যেন একদম মুখে কোনো কথা নেই, একদম পাথর হয়ে দাঁড়িয়ে আছে সমুদ্র। এদিকে তো তেজ সুধাকে জোর করে রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসে, এসে বলছে, আপনি দেখছি সেই সকাল থেকে আমাকে ইগনোর করে যাচ্ছেন কেন সুধা? সুধা বলছে, আপনি কি দেখেও দেখতে পাচ্ছেন না, না বুঝেও বুঝতে পারছেন না? আপনি যদি আমার উপরে একটু ভরসা করতেন তাহলে দুটো মানুষ, মানে দুটো ভালোবাসার মানুষ আজকে এইভাবে আলাদা হয়ে যেত না, তাদেরকে আজকে এই দিনটা দেখতে হতো না। একটু তাকিয়ে দেখুন সমুদ্রের দিকে, ঝিনুকের দিকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলটা কোথায়। তখন তেজ বলছে, আমি বুঝতে পারছি যে আমার কাছে ভুল হয়েছে, কিন্তু আমি কি করব সুধা, পরিস্থিতিটাই ওরকম ছিল। তখন বলছে, একবার আপনি তাকিয়ে দেখুন না, ঝিনুককে আমি চিনি। ঝিনুকে যে হাসি মুখটা আপনি দেখতে পাচ্ছেন তার পেছনে যে কতটা দুঃখ জমে আছে, ও শুধু আমাদের যাতে খারাপ না লাগে সেই জন্য প্রকাশ করছে না বাইরে। আর সমুদ্রকে দেখুন, ওকে দেখলে তো আপনি পরিষ্কার বুঝতে পারবেন, ও তো এই বিয়ের হাত থেকে বাঁচার জন্যে ও তো নিজের জীবনটাও দিতে গেছিল। আর শেষমেশ কি হলো, ওকে সেই বিয়েটাই করতে হলো, ওকে অন্যের গলাতেই মালা দিতে হলো। আমি বা আপনি কেউই হয়তো ওদের মনের কষ্টটা আজকে ওইভাবে বুঝতে পারবো না। এরপরে তেজ বলছে, মানে তেজ তখন ফ্যাক্টরি কাজের কথা বলে যে একটা মিটিংয়ে যেতে হবে আর কি তেজকে, সঙ্গে সুধাকেও। আর এই ব্যক্তিগত ব্যাপারটা যাতে তাদের কাজের ক্ষেত্রে কোনো প্রভাব না ফেলে, এমন কথাই সুধাকে বলছে আর কি। এই বলে তেজ ওখান থেকে চলে যায়। এদিকে জ্যোৎস্না সমানে ইন্সপেক্টর আশুতোষকে ফোন করে যাচ্ছে, কারণ আজকে ভোরবেলা তাদের নদিয়া বেরোনোর কথা ছিল। কিন্তু ভোর তো দূর, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু ইন্সপেক্টর আশুতোষ না বাড়িতে এসে আসছে আর না ফোনটা রিসিভ করছে। এদিকে জ্যোৎস্না পড়ে গেছে চিন্তায় যে এবার ও কি করবে, কারণ ইন্সপেক্টর আশুতোষের এরকম করাটা তো একদম উচিত হয়নি। না ফোনটা রিসিভ করছেন, না উনি আসছেন, আর এদিকে জ্যোৎস্না সেই ভোর থেকে এই অবস্থাতেও অপেক্ষা করে যাচ্ছে। তখন জ্যোৎস্না বলে, না, এই অবস্থায় আমার এইভাবে আমি বসে থাকতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তখন সোজা চলে যায় পুলিশ থানায়। এদিকে সুধা তো জ্যোৎস্নাকে যেতে দেখে, তখন সেখানে মেজমাও আসে। বলে, মেজমা এ কি, দিদি কোথায় বেরিয়ে যাচ্ছে? মেজমা বলছে, ওকে তুমি আটকেও না। তখন সমস্ত ঘটনাটা সুধাকে খুলে বলে। সুধা কিন্তু এত কিছু জানতই না। সুধা বলছে, এত কিছু হয়ে গেছে, জামাইবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জামাইবাবু নিখোঁজ, আর আমাকে কেউ কিছু বলার প্রয়োজন মনে করেনি, আর দিদি একা এই অবস্থায় চলে গেল। বলছে, তোমার দিদিকে আটকেও না, তোমার দিদি এখন নিজের অবস্থায় নেই। সুধা তখন বলছে, তুমি চিন্তা করো না মেজমা, আমি যাচ্ছি, আমি দিদিকে ফিরিয়ে নিয়ে আসবো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন মেজমা বলছে, আমাদের সংসারটার উপর যে কি হলো, এদিকে উজ্জ্বলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওদিকে তোমার মেচকা বলছে নাকি সমুদ্রের বউ ভাতের আয়োজন করতে। বলো তো এগুলো কিভাবে সম্ভব? তোমার মেচকা শুধু নিজের দিকটাই ভাবে। এদিকে ইন্সপেক্টর আশুতোষ কিন্তু অন্য কেস নিয়ে খুব ব্যস্ত, কারণ আবারও দুটো মেয়ে পাচার হয়েছে একদম শহরের ব্যস্ততম জায়গা থেকে। এই নিয়ে খুব চিন্তিত যে এমনটা কে করছে, ওই মেন র্যাকেটকে খুঁজে বের করতেই হবে। তখন সেখানে ফন্টেকে ডেকে পাঠায় আর বলছে, এবার তোমার কাজের সময় এসেছে, তোমার মিশনের সময় এসেছে, তোমার সাথে উর্মিও যাবে। তুমি এই কেসটাকে সলভ করবে যে কে এই পাচারকারীর সাথে যুক্ত, এর মূলে কে আছে। আর একটা ছবি দেখায়, ছবিটা আর কারণ নয়, ছবিটা হচ্ছে তুহিনার। তখন তো ফন্টে বলছে, এটা তো তুহিনার ছবি। বলছে, হ্যাঁ, কোনো বিশেষ প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া না যাওয়ায় আজকেই ও জেল থেকে ছাড়া পেয়েছে, কোর্ট ওকে রেহাই করেছে। তো তোমাকে সবসময় তুহিনার পেছনে লেগে থাকতে হবে, আর তুহিনা কখন কোথায় যাচ্ছে সমস্ত খবর আমাকে দিতে হবে। আর তোমাকে এই কাজে সাহায্য করবে উর্মি, তাই উর্মি তোমার সাথেই থাকবে। এরপর তো ফন্টে সেই কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর ফন্টে যখন বেরিয়ে যায় তখন সেখানে আসে জ্যোৎস্না। জ্যোৎস্না তখন বলছে, আপনার খবরটা কি? আপনি বললেন আজকে ভোরবেলা আপনি নদিয়া বেরোবেন, কিন্তু আপনি না এলেন, না আমার ফোনটা রিসিভ করছেন। তখন আশুতোষ বলছে, হ্যাঁ, আসলে আমি একটা জরুরি কাজে আটকে পড়েছিলাম, তাই আমি যেতে পারিনি। তখন বলছে, জরুরি কাজ? তাহলে আমার কাজটা কি জরুরি নয়?
তখন কিন্তু আশুতোষ রেগে যায় যে দেখুন আপনার কাজটাও আমি জরুরি মানছি, কিন্তু পুলিশের কাছে কিন্তু শুধু পুলিশদেরকে কিন্তু শুধু একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। হ্যাঁ, আপনার কাছে হয়তো আপনার হাজব্যান্ড খুব জরুরি, কিন্তু আমাদের কাছে সেটা নাও হতে পারে, কারণ আরও অনেক বড় বড় কেস আছে যেগুলো আমাদেরকে সলভ করতে হবে। আপনাকে এটা বুঝতে হবে। শুধুমাত্র আপনার হাজব্যান্ডকে খোঁজার কাজেই তো পুলিশ ফোর্স সম্পূর্ণভাবে মানে লেগে পড়তে পারে না। পুলিশ ফোর্সটা তো আর আপনার নিজের প্রপার্টি নয় যে আপনি নিজের কাজে সবসময় পুলিশ ফোর্সকে ইউজ করতে পারবেন যখন খুশি। আমাদের তো আরও অনেক কাজ আছে। তখন জ্যোৎস্না কিন্তু চিন্তায় চেয়ারে বসে পড়ে। তখন আশুতোষ বলছে মানে সরি বলছে আর কি, যে আমার হয়তো এতটা উত্তেজিত হওয়া বা এতটা রেগে যাওয়া আপনার উপর উচিত হয়নি। নিন আপনি জলটা খান। বলছে আমি কিচ্ছু খাবো না। বলছে নিন আপনি জেদ করবেন না, আপনি জলটা খান। এই বলে তখন ইন্সপেক্টর আশুতোষের কাছে কিন্তু আবারও ফোন আসে। আর আশুতোষ বলছে দেখুন আপনি জলটা খান, আপনি একটু বসুন, আমার একটা জরুরি কাজ এসে পড়েছে, আমি এই কাজটা সেরেই এক্ষুনি চলে আসবো, তারপর আমি আপনার সাথে বেরোবো, আপনি চিন্তা করবেন না। আর ওদিকে সুধা ঠিক করছে যে সুধা যাবে তার দিদির কাছে আর দিদির প্রবলেমটা সলভ করবে। এদিকে তো ফন্টে থানার বাইরে দাঁড়িয়ে আছে, সে তার কাজে বেরোবে। তখন সেখানে দোয়েল আসে। দোয়েল ফন্টেকে দেখে অবাক হয়ে যায়, ভাবছে মনে হয় থানাতে এসছে আবার কোনো হাজিরা জমা দিতে। বলছে কি ব্যাপার তুমি এখানে, নিশ্চয়ই আবার কোনো খারাপ কাজ তুমি করেছো, তুমি তোমার এই তোলাবাজি এই খারাপ কাজটাকে ছাড়তে পারবে না না কখনো। দেখো ফন্টে, তোমার কাছে তো সেরকম কোনো শিক্ষাগত যোগ্যতাও নেই, আর তবুও আমি বলবো যে কোনো কাজ ছোট নয়, তুমি কোনো ভালো কাজ তো করতে পারো। বলছে দেখো আমার দিদিও তো একজন বড় বাড়ির বউ, তবুও তো রাস্তায় খাবারের দোকান দিয়েছিল, কারণ আমার দিদির কাছে কোনো কাজই ছোট নয়, আর তাতে তার সম্মান বেড়েছে বই কি কমেনি। তখন ফন্টে মনে মনে বলছে যে আমি যে এখন খারাপ কাজ করি না, আমি যে একটা ভালো কাজ করছি সেটাও তো আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু তুমি কি আমাকে এতটুকুটাও বিশ্বাস করো না? আমি তো অনেকটা পাল্টে গেছি, আমি তো আর আগের মতো নেই, এরকম কথা ফন্টে মনে মনে বলছে আর কি। আর দোয়েল ফন্টেকে ভুল বুঝে ফন্টেকে শুধু ভালো পথে যেতে বলছে, সৎ পথে কাজ করতে বলছে। বলছে দরকার পড়লে আমি সামনের গ্যারেজের একটা কাজের ব্যবস্থা তোমার করে দিতে পারি। তখন ফন্টে বলছে না, তোমাকে কোনো কিচ্ছু করতে হবে না, আমি যা করব নিজের যোগ্যতায় করব। এদিকে জ্যোৎস্না উজ্জ্বলের কথা খুব চিন্তা করছে, আর আশুতোষের বলা সেই কথাগুলো ভাবছে, সেই ট্রানজ্যাকশনের কথা, যে উজ্জ্বল কোথায় টাকা পাঠায় মাসের একটা নির্দিষ্ট ডেটে। তখন কি করে, আশুতোষের টেবিল থেকে একটা ফাইল নেয় আর নদিয়ার উদ্দেশ্যে নিজেই রওনা হবে এটা ভেবে নেয়। তখন তো সেখানে আরেকজন পুলিশ কর্মী এসে বলে আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? বলে আপনার স্যারকে বলে দেবেন যে আমি নদিয়া যাচ্ছি। তখন উনি বলছেন দাঁড়ান ম্যাডাম আপনি যাবেন না, পুলিশটা আটকানোর চেষ্টা করছে। এদিকে দেখা যাচ্ছে যে ঝুম্পাকে শায়েস্তা করার জন্য কিন্তু ঝিনুক আর চিরকুট পুরো উঠে পড়ে লেগেছে, তাকে দিয়ে বাসনও বাজাচ্ছে, কিন্তু সে এবার বাহানা করছে তার কোমরে নাকি টান লেগেছে। আর ওদিকে তরিতা বলছে জোরে জোরে চিৎকার করো, তাহলে তুমি এই কাজ থেকে মুক্তি পাবে। তখন তো জোরে জোরে চিৎকার করছে। তরিতা তখন ঝিনুকদের বলছে দেখো তোমরা কি কাজ করাচ্ছ বলো তো ওকে দিয়ে, ওর এত বড় ক্ষতি হয়ে গেল, আমরা ওর বাবা মাকে কি জবাব দেবো? জানো এরকম করে কাজ করালে কিন্তু বাড়িতে পুলিশও আসতে পারে। ঝিনুক বলছে ও বাবা তাই নাকি, এতটুকু বাসন মেজে তোমার কোমরে টান ধরে গেল, তাহলে এই পুরো পরিবারের বাসন মাজতে গেলে তোমার কি অবস্থা হবে বলো তো? ঝিনুক তখন বলছে আচ্ছা তরিতা বৌদি তাহলে তুমি এক কাজ করো, বাসনগুলো বরঞ্চ তুমি মেজে দাও। আর চিরকুট বলছে হ্যাঁ, আর আমি বরঞ্চ ভ্লগ করছি তাহলে দেখবে ভিউয়ার্স অনেকটা বেড়ে যাবে। তখন তরিতা বলছে কি? তরিতা তখন চিরকুটের কান ধরে। তরিতা বলছে আমি কেন বাসন মাজবো, ঠাম্মি তো ওকে শাস্তি দিয়েছে, ওই বাসন মাজবে, আমি তো কিছু করিনি, আর আমি যদি ওকে বাসনটা মেজে দিই তাহলে তো আমি আবারও শাস্তি পাবো। তরিতা তো ঝিনুককে বলছে তুমি যে এত কথা বলছো, তুমি এই বাড়ির কে? হ্যাঁ, আছো তো একজন আশ্রিতা হয়ে। তখন মানে সুধার মানে সমুদ্রের যে বউ হয়েছে এখন ঝুম্পা, সে বলছে যে হ্যাঁ তুমি তো এই বাড়ির আশ্রিতা, পেট ডগ এই সমস্ত উল্টোপাল্টা বলছে। বলে কি আমাকে তুমি ডগ বললে? তখন চিরকুট বলছে দেখো ঝিনুক বৌদি তোমাকে ডগ বলছে। বলে দাঁড়াও ডগ বললে, তাহলে দেখো এবার ডগরা কি করে। তখন ঝুম্পার পিছনে ঘেউ ঘেউ করতে করতে ঝিনুক দৌড়চ্ছে, আর ঝুম্পা তখন ভয়ে পালাচ্ছে। এই করতে করতে তখন বালতি থেকে এক বালতি জল পড়ে যায় ঝুম্পার পায়ে লেগে। ঝিনুক বলছে দেখো কাজ তো করতে পারছো না, উল্টে তুমি কাজটা বাড়িয়ে বসে থাকলে। তখন ঝিনুক ওই জল দিয়ে হেঁটে আসতে গিয়ে ঝিনুকের পাটা পিছলে যায়, তখন সমুদ্র গিয়ে ঝিনুককে ধরে ফেলে। আর চিরকুট কি করে, ঝিনুককে যে সমুদ্র ধরে আছে সেই অবস্থায় চিরকুট ছবি তুলছে আর বলছে যে একেই বলে পারফেক্ট ফ্রেম। এদিকে ফন্টে দোয়েলকে বলছে এতদিন আমাকে তোলাবাজি বা গুন্ডা এই সমস্ত বলে অনেক অপমান করেছে সবাই, এবার আমি যা করব নিজের নিজের ইয়েতে করব, নিজের দমে করব, নিজের যোগ্যতাই করব। দোয়েল বলছে আচ্ছা কি করবে তুমি শুনি? বলছে তোমার কাছে তো একটা ফ্ল্যাট ছিল, তুমি সেটা ছেড়ে কেন ভাঙা বাড়িতে পড়ে আছো? তখন ফন্টে বলছে ওটা হচ্ছে তোলাবাজি গুন্ডাগিরির পয়সায় কেনা ফ্ল্যাট, তাই আমি সেই ফ্ল্যাটে থাকবো না, আমার কাছে আমার ভাঙা বাড়ি অনেক দামি।
দোয়েল বলছে, ফন্টেদা তুমি আমাদের বাড়িতে চলো, আমি মাকে কিছু একটা বলে বুঝিয়ে নেব। আর মনে মনে বলছে দোয়েল, আমি অনেক বড় ভুল করেছি ফন্টেদা, প্লিজ আমার সাথে চলো। ফন্টে বলছে, না আমি তোমাদের বাড়ি যেতে পারবো না। হ্যাঁ, সুধাদিকে আমি নিজের দিদি বলে মনে করি, আর তাই ঝিনুকের যে ভুল বিয়ে সেটাতে বাধা দিতে আমি দ্বিধাবোধ করিনি, তাই আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু তার মানে এই নয় যে আমাকে করা অপমানগুলো আমি ভুলে গেছি, তাই আজ ওই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, এমনকি তোমার সাথেও না। তাই আমি ওই বাড়ির দয়া করুণা আর চাই না, এমনকি তোমার উপরেও আমি স্বামীর অধিকার দেখাতে চাই না। তুমিও আমার কেউ না, তোমার সাথেও আমার কোনো সম্পর্ক নেই। ফন্টের কথা শুনে তো দোয়েল অবাক হয়ে যায়। তখন পেছন থেকে উর্মি আসে, এসে বলছে, জান তুমি রেডি? বলে, হ্যাঁ আমি রেডি, চলো। তখন তো উর্মিকে দেখে অবাক হয়ে যায় দোয়েল, বলছে, এই ফন্টেদা উনি কে? ফন্টে তো এদিকে হাসছে, আর ওদিকে পেছন থেকে উর্মিও হাসছে। তারা তো একটা সিক্রেট মিশনে আছে, আর এটা কাউকে জানাতেও পারবে না। এদিকে জ্যোৎস্না তো বাইরে গাড়িদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে, তাকে যাতে বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে দেয়। কোনো গাড়ি তো দাঁড়াচ্ছে না। শেষমেশ একজন বাইক নিয়ে দাঁড়ায়। চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। জ্যোৎস্না আবার তার বাইকে উঠেও পড়ে। কিছুক্ষণ বাদে দেখছে বাইকটা বাস স্ট্যান্ডের দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। জ্যোৎস্না বলছে, কি বাস স্ট্যান্ড তো ওদিকে। তখন যে বাইক চালাচ্ছে সে বলছে, চুপচাপ বসে থাকুন, বাইক সেখানেই থামবে যেখানে আমি চাইবো। বলে, কি বলতে চাইছেন? বাইকটা থামান, আপনি বাইকটা থামান। কিছুতেই কিন্তু সে বাইক থামায় না, জ্যোৎস্নাকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে তেজ সুধাকে মিটিংয়ে থাকতে বলেছিল, কিন্তু মিটিংয়ে এখনও সুধা এসে পৌঁছয়নি। ঠাম্মিরা সবাই বসে আছে, তেজের বাবাও আছে, তেজও আছে। তখন তেজ তো চিন্তা করছে, আবার উনি না বলে কোথায় গেলেন। তখন ঠাম্মি বলছে, চিন্তা নেই, চলে আসবে। তেজের বাবা বলছে, একটা বরঞ্চ তুই ফোন করে দেখ। তখন তেজ ফোন করছে সুধাকে। আর ওদিকে মেচকা বলছে, ও যে কখন কোথায় থাকে সেটা তো কেউই জানে না। আর এদিকে দেখা যাচ্ছে যে জ্যোৎস্নাকে যেই বাইক চালাচ্ছে সে তো ধরে নিয়ে যাচ্ছে, জ্যোৎস্নার কোনো কথা শুনছে না। এবার জ্যোৎস্না ঠিক করছে যে আমাকে এখন বাইক থেকে নেমে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ঠিক সেই সময় সেই বাইকের সামনে একজন লাঠি হাতে চলে আসে, আর সে আর কেউ নয়, সে হচ্ছে সুধা। আর সুধাকে দেখে অবাক হয় জ্যোৎস্না, যে সুধা এখানে কি করে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর এর পরের রিভিউটা পাওয়ার জন্য সবাই তোমরা অপেক্ষায় থাকবে। আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে চোখ রাখবে। আর পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হবে আগামীকালকে রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।